এবার রিমান্ডে সব সত্য ফাঁস করে দিলেন ডন, আর বেরিয়ে এলো একের পর এক চাঞ্চল্যকর সব তথ্য। ফিল্মি সিন্ডিকেট অনেক জড়িত আছে আমার এই মামলায়, আরো অনেকের জবানবন্দি মতে ডন নিজে যে মানুষটি গত ২৯ বছর ধরে বন্ধু হারানোর অভিনয়ে গোটা দেশের মানুষের চোখে ধুলো দিয়েছেন, সেই ডন আজ পুলিশের জেরার মুখে ভেঙে পড়েছেন। রিমান্ডের বদ্ধ ঘরে চার দেয়ালের মাঝে যখন আইনের কড়া স্পটলাইট তার মুখের উপর পড়ছে, তখন খসে পড়েছে তার ৩ দশকের পুরনো সেই কান্নার মুখোশ। দর্শক, চলচ্চিত্রের পর্দায় ডন হয়তো অনেকবার পুলিশের হাত থেকে পালানোর স্ক্রিপ্ট মুখস্থ করেছিলেন, কিন্তু বাস্তব জীবনের রিমান্ড রুম কোনো সিনেমার সেট নয়। সিআইডির পরীক্ষিত কর্মকর্তাদের জেরার মুখে ডন প্রথমে বরাবরের মতোই পুরনো কৌশল অবলম্বনের চেষ্টা করেছিলেন। তিনি বাঁচার জন্য নানা ধরনের ছলচাতুরির আশ্রয় নেন। অপরাধ বিজ্ঞানে যাকে বলা হয় ডিফ্লেকশন টেকনিক, বা নিজের উপর থেকে দোষ অন্যের ঘরে চাপিয়ে দেবার কৌশল। ডন পুলিশকে বিভ্রান্ত করার চেষ্টা করে বলেন তিনি এই ঘটনার সাথে সরাসরি জড়িত নন, তবে তিনি জানেন যে সালমান শাহ নিজে নিজেকে শেষ করেননি, তবে কেউ তাকে শেষ করে ফেলেছে। আজও পর্যন্ত ৩০ বছর পর্যন্ত উনি আদালতের বান্দা আসলো না, কোনো প্রশাসনের মানুষের কাছে ধর্ণা দিল না। কেন? উনি কি এত শক্তিশালী? এটা আমাদের প্রশ্ন। এই জায়গাটিতেই পুলিশ সবথেকে বড় ব্রেক থ্রু বা সাফল্যটি পেয়েছে। যে দড়িটি সেখানে ব্যবহার করা হয়েছে সেটা ডন স্বীকারোক্তিমূলক জবানবন্দি মতে ডন নিজে তার মাথায় বেঁধে সেখানে নিয়ে গিয়েছিল বাড়িতে। সেদিন এখানে আজিজ মোহাম্মদ ভাই ছিল, উপস্থিত ছিলেন, স্বামীরাও ছিলেন, অন্যান্য আসামিরা ছিল। আরে আপনি চোর হলে আপনি পালাবেন, আপনার যদি সৎ সাহস থাকে আপনি তো পালাবেন না, এটা স্বাভাবিক। তোমার মাকে নিয়ে তো আসতে পারতা তুমি যদি জড়িত না হও, কিন্তু আমরা তো পরে আলামত টের পেয়েছি যে তুমি আজিজ মোহাম্মদ ভাইয়ের জন্য মৌসুমি এও কেউই আসেনি, কারণ আজিজ মোহাম্মদ ভাইয়ের আন্ডারে ছিল সবাই। আমি দীর্ঘ ২৯ বছর পর প্রথমবারের মতো সালমান শাহের সবচেয়ে কাছের কেউ স্বীকার করল যে ঘটনাটি আত্মহত্যা ছিল না। ডন স্বীকার করে নিচ্ছেন যে তিনি নিজের হাতে তাকে শেষ করেননি, অন্য কেউ হয়তো এই কাজ করে থাকতে পারে। তার এই জবানবন্দি পুরো মামলার মোড় ঘুরিয়ে দিয়েছে। পুলিশ ডনের দেওয়া প্রতিটি তথ্য, তার প্রতিটি বডি ল্যাঙ্গুয়েজ এবং কথা বলার ধরন, মাইক্রো এক্সপ্রেশন গভীরভাবে অ্যানালাইসিস করেছে। তদন্তকারী কর্মকর্তারা যখন তার বয়ানের বিভিন্ন অংশের মধ্যে ক্রস চেকিং করেন, তখন ডনের গল্পের অসংখ্য ফাঁকফোকর ধরা পড়ে। পুলিশের অ্যানালাইসিস বলছে ডন যতই নিজেকে আড়াল করার চেষ্টা করুক না কেন, সমস্ত সূত্র এবং পারিপার্শ্বিক প্রমাণ সরাসরি তার দিকেই ইঙ্গিত করছে। তিনি এই মাস্টার প্ল্যানের কেবল একজন সাক্ষী নন, বরং তিনি ছিলেন এই পুরো অপারেশনের অন্যতম প্রধান এক্সিকিউটর বা বাস্তবায়নকারী। বিজ্ঞ আদালতে থানায় গ্রহণ করে এবং সেই মামলার আসামি হিসাবে আজকে ডনকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে উপস্থাপন করা হয়। তার পক্ষে কোনো আইনজীবী ছিল না এবং তার কোনো জামিনে প্রার্থনাও ছিল না। বিজ্ঞ আদালত এই তদন্তকারী কর্মকর্তার দরখাস্ত মতে এবং মামলার বিষয়বস্তু দেখে। দর্শক, এবার আসুন এই ভয়ঙ্কর চুক্তির কথায়, যা শুনলে আপনার রক্ত হিম হয়ে যাবে। সালমান শাহের আইনজীবীর দেয়া তথ্য অনুযায়ী এই পুরো ব্লুপ্রিন্ট বা ষড়যন্ত্রের নকশাটি সাজিয়েছিলেন মূলত ২ জন মানুষ, সালমান শাহের স্ত্রী সামিরা এবং আন্ডারওয়ার্ল্ডের সেই সময়ের ত্রাস আজিজ মোহাম্মদ ভাই। কিন্তু সবচেয়ে আশ্চর্যের এবং ক্ষোভের বিষয়টা কি জানেন? বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে জনপ্রিয় সুপারস্টার, যার এক ঝলক দেখার জন্য মানুষ পাগল হয়ে থাকত, তার জীবনের দাম নির্ধারণ করা হয়েছিল মাত্র ১২ লক্ষ টাকা। হ্যাঁ দর্শক, ডনের সাথে সামিরা এবং আজিজ মোহাম্মদ ভাইয়ের চুক্তি হয়েছিল মাত্র ১২ লাখ টাকার বিনিময়ে সালমানকে দুনিয়া থেকে সরিয়ে দেবার। ভাবতে পারেন কতটা সস্তা ছিল একজন সুপারস্টারের জীবন। এই ১২ লাখ টাকার চুক্তিতে শুধু ডন একাই নন, ফারুক, জাবেদ সহ মোট ১১ জন আসামির একটি ভয়ঙ্কর সিন্ডিকেট তৈরি করা হয়েছিল। কিন্তু এখানে ভাড়ায় খাটা ব্যক্তিরা অন্য কেউ ছিলেন না, তারা ছিল ঘরের ভেতরেরই মানুষ। সামিরা এবং ডন একজন হলেন স্ত্রী আর একজন পরম বন্ধু। তারা দুজনই মিলে অর্থের লোভে এবং নিজেদের অবৈধ সম্পর্ক ও স্বার্থ হাসিলের জন্য এমন একটি মিশন তৈরি করেছিলেন যা পুরো দেশকে বোকা বানিয়ে রেখেছিল প্রায় ৩ দশক। যেদিন সালমান শাহকে চিরতরে শেষ করে দেয়া হয়, সেই কাল রাতের বর্ণনা যে কোনো থ্রিলার মুভিকেও হার মানাবে। আইনজীবীর বক্তব্য এবং মামলার বিবরণী থেকে জানা যায়, ওই দিন সালমান শাহের বাড়িতে উপস্থিত ছিলেন খোদ আজিজ মোহাম্মদ ভাই, স্ত্রী সামিরা, ডন
এবং অন্যান্য আসামিরা। তাদের এই মিশনের ধরনটি ছিল অত্যন্ত সুপরিকল্পিত। প্রথমে সালমান শাহকে শারীরিকভাবে দুর্বল এবং অচেতন করার জন্য তার নাকে মুখে ক্লোরোফর্ম চেপে ধরা হয়, আর এরপরেই ঘটনাটি ধামাচাপা দেবার জন্য ফ্যানের সাথে ঝুলিয়ে দেয়া হয়, যাতে মনে হয় ঘটনাটি সালমান শাহ নিজেই ঘটিয়েছেন। কিন্তু এখানে একটি শিহরণ জাগানিয়া তথ্য হল সেই দড়ির উৎস। ডন তার স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে জানিয়েছেন যে সেই দড়িটি বাইরে থেকে আনা হয়নি। ডন নিজেই সেই দড়িটি সালমান শাহের রুমে নিয়ে গিয়েছিলেন। একজন মানুষ তার বন্ধুর বাড়িতে হাসি মুখে ঢুকছে, অথচ তার মাথার উপর লুকানো আছে বন্ধুকে শেষ করে দেবার সেই দড়ি। এই একটি প্রমাণই পরিষ্কার করে দেয় যে এটি কোনো আকস্মিক ঘটনা বা নিছক সাধারণ কোনো ঘটনা ছিল না। এটি ছিল মাসের পর মাস ধরে সাজানো এক ক্যালকুলেটেড ভয়ঙ্কর ঘটনা। এই জবানবন্দি এবং অকাট্য প্রমাণের ভিত্তিতেই পুলিশ দীর্ঘ ৩০ বছর পর এই ঘটনাটির মামলাটি নতুন করে গ্রহণ করে এবং ডনকে গ্রেপ্তার করে আদালতে উপস্থাপন করা হয়। আদালতের ভেতরের দৃশ্যপট ছিল ডনের বাস্তব জীবনের সবচেয়ে বড় ট্র্যাজেডি। যে ডন পর্দায় শত শত মানুষের সামনে হুঙ্কার দিতেন, আজ বাস্তবে কাঠগড়ায় তিনি ছিলেন সম্পূর্ণ একা। তার পক্ষে দাঁড়ানোর জন্য আজ কোনো আইনজীবীও ছিল না, এমনকি তার পক্ষে থেকে কোনো জামিনের আবেদনও করা হয়নি। তিনি মাথা নিচু করে শুধু নিজের কর্মফলের হিসাব মেলাচ্ছিলেন। এখন অনেকের মনেই প্রশ্ন জাগতে পারে, পুলিশ তো তাকে গ্রেপ্তার করল, তাহলে সিআইডি কেন সাথে সাথে রিমান্ডের আবেদন করল না? এটি আসলে সিআইডির একটি অত্যন্ত সুস্থুর কৌশলগত বিলম্ব বা স্ট্র্যাটেজিক ডিলে। বিজ্ঞ আদালত মামলার বিষয়বস্তু এবং তদন্তকারী কর্মকর্তার দরখাস্ত দেখে ডনকে সরাসরি জেল হাজতে প্রেরণের নির্দেশ দিয়েছেন। সিআইডির হাতে যেহেতু এখন সমস্ত প্রমাণ এবং জবানবন্দি রয়েছে, তারা ডনকে যে কোনো মুহূর্তে যে কোনো সময় রিমান্ডে এনে তাকে দিয়ে পুরো চক্রের বাকি সদস্যের নাম এবং মাস্টারমাইন্ডের অবস্থান বের করে নিতে পারবেন। তারা মূলত ডনকে জেল হাজতের এই নিঃসঙ্গ প্রকোষ্ঠে কিছুদিন রেখে মানসিকভাবে আরও দুর্বল করার কৌশল নিয়েছে, যাতে পরবর্তী রিমান্ডে সে নিজে থেকেই সবকিছু উগরে দেয়। আপনারা হয়তো ভাবছেন, যেই ডন গত 29 বছর ধরে বুক ফুলিয়ে ঘুরে দাঁড়িয়েছেন, তিনি হঠাৎ করে কেন ইমিগ্রেশনে গিয়ে ধরা পড়লেন? তিনি কেন পালাতে চেয়েছিলেন? এর উত্তর লুকিয়ে আছে বাংলাদেশের সাম্প্রতিক পট পরিবর্তনের মধ্যে। গত বেশ কয়েক দশক ধরে দেশে যে ফ্যাসিস্ট বা স্বৈরাচারী শাসন ব্যবস্থা কায়েম ছিল, সেই আমলে এমন অনেক হাই প্রোফাইল ঘটনার বিচার বন্ধ করে দেয়া হয়েছিল। আইনের শাসনকে তখন দলীয়করণ করে অপরাধীদের শেল্টার বা আশ্রয় দেয়া হতো। তাই সালমান খানের ঘটনার সাথে জড়িত সেই ব্যক্তিরাও ফ্যাসিস্ট আমলের ছায়াতলে নিজেদের নিরাপদ ভেবেছিলেন। কিন্তু দেশের বর্তমান চিত্র সম্পূর্ণ ভিন্ন। সরকার এখন ন্যায় বিচার নিশ্চিত করার জন্য অনেকখানি চেষ্টা করে যাচ্ছে। ডন বুঝতে পেরেছিলেন যে নতুন এই স্বাধীন বিচার ব্যবস্থায় তার পুরনো স্ক্রিপ্ট আর কাজে আসবে না। ইতিমধ্যেই এই মামলার বাকি আসামিদের বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে এবং তারা যেন কোনোভাবেই দেশ ছেড়ে পালাতে না পারেন সেজন্য সব ইমিগ্রেশনে কড়া নিষেধাজ্ঞা বা নো ফ্লাই লিস্টে তাদের নাম যুক্ত করা হয়েছে। এই বিচারের ভয়েই ডন দেশ থেকে পালানোর শেষ এবং মরিয়া একটি চেষ্টা করেছিলেন, কিন্তু তার সেই চেষ্টা চরমভাবে ব্যর্থ হয়েছে। ইমিগ্রেশন পুলিশের জালে আটকে গিয়ে আজ তাকে সেই অন্ধকার প্রকোষ্ঠেই ফিরে যেতে হলো, যেখানে যাবার কথা ছিল আজ থেকে 3 দশক আগে। সালমান শাহ হয়তো আর কখনো ফিরে আসবেন না। তার অকাল প্রস্থান এদেশের চলচ্চিত্র শিল্পে যে বিশাল শূন্যতা তৈরি করেছে, তা কোনোদিন পূরণ হবার নয়। কিন্তু আজ 29 বছর পর হলেও ডনের এই গ্রেপ্তার এবং জবানবন্দি এদেশের কোটি কোটি ভক্তের মনে বিচারের এক নতুন আশার প্রদীপ জ্বালিয়ে দিয়েছে। মানুষ এখন দেখতে চায় শুধু ডন নয়, বরং আজিজ মোহাম্মদ ভাই এবং সামিরার মতো মাস্টারমাইন্ডদেরও একদিন এদেশের মাটিতে ফিরিয়ে এনে আইনের কাঠগড়ায় দাঁড় করানো হবে। প্রিয় দর্শক, ডনের এই পুরো বিষয়টি নিয়ে আপনার মতামত কি? কেন শেষ পর্যন্ত তিনি ধরা দিলেন? কমেন্টে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।